जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर। रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा। হনুমান কি বিবাহিত? হনুমান ভক্তরা বলে থাকেন তিনি নাকি বাল ব্রহ্মচারী। সত্যিই কি তাই? পুরাণ কাহিনীতে কিন্তু হনুমানকে বিবাহিতই বলা হয়েছে। তাছাড়াও হনুমানের নানা বিষয় নিয়ে বহু বিতর্কও আছে। রামভক্ত হনুমানের জন্ম 12 এপ্রিল শনিবার। উত্তর ভারতে চৈত্র মাসের পূর্ণিমায় পালিত হয় হনুমান জয়ন্তী। কর্ণাটকে হনুমান জয়ন্তী শুক্লপক্ষের ত্রয়োদশীতে, মাঘশীর্ষ মাস অর্থাৎ অঘ্রাণে এবং বৈশাখেও পালিত হয়। অন্যদিকে কেরল ও তামিলনাড়ুতে ধনু মাসে পালিত হয় হনুমান জয়ন্তী। ধনুরাশি চক্রের সঙ্গে মিল থাকায় মালয়াম বর্ষপঞ্জিতে ধনু চান্দ্রমাস পৌষ নির্দেশ করে। তামিলে বলে মার্গালি। ওড়িশায় পানা সংক্রান্তি পালিত হয়, যা ওড়িয়ার নববর্ষ হিসেবেও। পানা অর্থ সংক্রান্তি, অর্থাৎ পরের দিন ওড়িশার নববর্ষ। এবছর যা পড়েছে 14 এপ্রিল, অর্থাৎ রাজ্যভেদে আলাদা আলাদা দিনে হনুমান জয়ন্তী পালিত হয়। বাংলায় কবে হনুমান জয়ন্তী পালিত হয়? সেই উত্তর ভারতীয় প্রভাব মেনে হনুমান জয়ন্তী পালিত হয়। এবার পড়েছে 12 এপ্রিল। হনুমান রামায়ণের এক গুরুত্বপূর্ণ চরিত্র। হনুমান শব্দটির অর্থ যার চোয়াল বিকৃত। তাই কট্টর হিন্দুরা হনুমান না বলে মারুতি বা বজরংবলী বলতে চান। মারুত শব্দ থেকে উৎপত্তি মারুতি। প্রয়াত সঞ্জয় গান্ধী তার গাড়ির নামকরণ করেছিলেন মারুতি। মরুত মানে বায়ু, পবন, আর পবন পুত্র মারুতি। বাল্মীকি বলেছেন হনুমানের পিতা ছিলেন বানর কেশরী ও তার স্ত্রী অঞ্জনার পুত্র। মেরু পর্বতে ছিল গৌতম মুনির আশ্রম। সেই আশ্রমের কাছেই থাকতেন এই কেশরী দম্পতি। কিন্তু এক অভিশাপে অঞ্জনার সন্তান হচ্ছিল না। ফলে পবনদেব করুণাবশত হয়ে তাকে এক সন্তান উপহার দিলেন। অর্থাৎ খাতায় কলমে কেশরী হনুমানের পিতা হলেও পবনদেব ছিলেন হনুমানের আসলি পিতা। সে যুগে কার বাবা কে হবেন, কবে হবেন, কখন হবেন, কেন হবেন, সেই সব নিয়ে কোনো কঠোর নিয়ম ছিল না। ফলে অবিবাহিতা কন্যারাও যেমন দেব অনুগ্রহে মা হতেন, বিবাহিতারাও প্রয়োজনে স্বামী ছাড়াও দেবতাদের কাছ থেকেও সন্তান উপহার পেতেন। মহাভারতের কুন্তী মাদ্রির কথা তো জানিনি। সে যাই হোক, হনুমানের মা অঞ্জনাও কিন্তু সাধারণ কোনো বানর নয়। পূর্বজন্মে ছিলেন দেবরাজ ইন্দ্রের সভার নর্তকী পুঞ্জিকা স্থলা। এদের উৎপত্তি নাকি সমুদ্র মন্থন থেকে। রামচন্দ্রের ঠাকুমা ইন্দুমতীও ছিলেন অঞ্জনার মতো শাপভ্রষ্টা অপ্সরা। অপ্সরারা কেউ স্ত্রীর মর্যাদা পেতেন না, না দেবকুলে, না ঋষিকুলে, না মানবকুলে। এরা ছিলেন বারবনিতা। মনুসংহিতায় বলা হয়েছে সপ্তর্ষি দ্বারা সৃষ্ট। সংখ্যায় 60 কোটি, অর্থাৎ 33 কোটি দেবতার 60 কোটি অপ্সরা, অ্যাভারেজে প্রায় দেবতা পিছু 2 জন অপ্সরা। এদের অধিপতি কামদেব। কাম নৃত্য গীতে পটু এই অপ্সরা মূলত দেবতা, ঋষি ও মর্তলোকের রাজাদের চরিত্র নষ্ট করবার জন্যই কাজ করতেন। সে যাই হোক, প্রথমে দেখি চলুন এই রামচন্দ্রের সঙ্গে ভক্ত হনুমানের প্রথম সাক্ষাৎ কি করে হলো। রামায়ণ বলছে সীতাহরণের পর যত্রতত্র রামচন্দ্র ও লক্ষ্মণ সীতার সন্ধানে অনুসন্ধান চালাচ্ছিলেন। বৃদ্ধ জটায়ুর মুখে তো তিনি শুনেইছিলেন যে লঙ্কার রাজা রাবণ করেছে সীতাকে হরণ। তবে কি রামচন্দ্র লঙ্কার ঠিক কোথায় অবস্থিত সেটা বুঝতে পারছিলেন না। কিষ্কিন্ধা রাজ্যে প্রবেশ করে রামলক্ষ্মণ যখন পাহাড়ে অনুসন্ধান করছেন, সেই পাহাড়ে লুকিয়েছিলেন সুগ্রীব। তার ধারণা হলো বালি বোধহয় তাকে হত্যা করতে কাউকে পাঠিয়েছেন। সুগ্রীব তার অনুচর হনুমানকে আদেশ দেন ব্রাহ্মণের ছদ্মবেশে গুপ্তচরের কাজ করে এই 2 আগন্তুকের পরিচয় জেনে আসতে। হনুমান রাম সকাশে এসে সব ঘটনা জানতে পেরে রামচন্দ্রকে নিয়ে যান সুগ্রীবের কাছে। সেখানেই স্থির হয় বালিবধ করে বালির স্ত্রীকে ফিরে পেতেও
এবং কিষ্কিন্ধা রাজ্য ফিরে পেতে সাহায্য করবেন রামচন্দ্র। বিনিময়ে বানর সেনার সাহায্যে সীতার খোঁজ নিতে সুগ্রীবকে যেতে হবে ইত্যাদি ইত্যাদি এলাকায়। এরপরের ঘটনা তো সবই জানেন। রামচন্দ্র অন্যায়ভাবে বালিবধে যুক্ত হলেন, তারপর যা যা ঘটল। এবার হনুমানের পরিচয়টা একটু জানা যাক। আগেই বলেছি হনুমানের মা অঞ্জনা ছিলেন শাপভ্রষ্টা অপ্সরা। ইন্দ্রের আদেশে ঋষি মার্কণ্ডেয়র তপভঙ্গ করতে গিয়ে পুঞ্জিকাস্থলা ব্যর্থ হয়েছিলেন। বায়ুপুরাণ মতে পুঞ্জিকাস্থলা কেশসজ্জা করতেন পঞ্চচূড়া। ঋষি দুর্বাসার অভিশাপে অপ্সরা পুঞ্জিকাস্থলা মর্তে মানুষ হয়ে জন্মান। বানররাজ কেশরী ছিলেন ধার্মিক, যোগবলের ক্ষমতা ছিল তার। একবার এক মানুষ রাজাকে বিপদ থেকে তিনি বাঁচান। রাজা তাকে প্রতিদান দিতে চাইলে কেশরী মানব রাজকন্যাকে স্ত্রী হিসেবে চান। সেই সূত্রে রাজকন্যা অঞ্জনার বিবাহ হয় বানররাজ কেশরীর সঙ্গে। অনেকদিন হলেও তাদের কোনো সন্তান ছিল না। ধর্মরাজ যম দয়াপরবশত হয়ে অঞ্জনা যখন বনপথে একাকী পদচারণা করছিলেন, ছদ্মবেশে এসে সন্তান কামনার জন্য অঞ্জনাকে পবনদেবের তপস্যা করতে বলেন। ৭,০০০ বছর তপস্যা করে পবনদেবের বরে অঞ্জনা নাকি গর্ভবতী হন। পবনদেব যখন অঞ্জনার তপস্যায় মুগ্ধ হয়ে অঞ্জনার সামনে উপস্থিত হন, কাম বেগে জড়িয়ে ধরেন। অঞ্জনা তীব্র তিরস্কার করেন। পবনদেব বলেন, তিনি তো অঞ্জনার সাথে মনে মনে মিলিত হয়েছেন, এই মিলনেই তো পুত্রবতী হবে অঞ্জনা। শেষ পর্যন্ত কার্তিক মাসের শুক্লা চতুর্দশীতে এক গুহায় অঞ্জনা হনুমানকে প্রসব করেন। জন্মদিন নিয়েও রয়েছে নানা বিতর্ক। কোথাও বলা হচ্ছে হনুমানের জন্ম শ্রাবণ মাসের একাদশীতে, শ্রাবণী নক্ষত্রের তিথিতে। আবার কোথাও বলা হয়েছে চৈত্র মাসের শুক্লাপক্ষের দিনটি হনুমানের জন্ম। জন্ম বৃত্তান্ত নিয়ে রয়েছে বহু মত। শিবপুরাণ বলছে সমুদ্র মন্থনে বিষ্ণুর মোহিনী নারীর ছদ্মবেশে কামাবেগে তাড়িত হয়ে মৈথুন করেন শিব। আদপে অর্থাৎ দুই পুরুষের সন্তান হয়, এটাই পুরাণ বলছে। তারই নাকি ফলশ্রুতি হনুমান। এই পুরাণ মতে শিব পিতা, বিষ্ণু মাতা। না না, কাহিনীর ক্লাইম্যাক্স কিন্তু অন্যরকম। মোহিনী মূর্তি দেখেই শিবের বীর্য স্খলন হয়। সেই বীর্য পাতায় ধারণ করেন সপ্তর্ষি। অঞ্জনা যখন তপস্যা করছিলেন, সেই বীর্য ঢেলে দেওয়া হয় অঞ্জনার কানে। জন্ম হয় হনুমানের। আরেক উপাখ্যানও আছে। রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে পান প্রসাদ পায়েস। সেই পায়েস যখন কইকেয়ী খেতে যান, শকুন এসে সেই পায়েস ছিনিয়ে নেয়। আবার যে বনে বসে পবনদেবের তপস্যা করছিলেন অঞ্জনা, সেখানেই নাকি শকুনের ঠোঁট থেকে পড়ে যায় পায়েসের বাটি। ক্ষুধার্ত অঞ্জনাও সেই পায়েস খেয়ে গর্ভবতী হয়ে পড়ে। এরপরে হনুমানের বীরত্বের ও রামভক্তির কাহিনী তো সবাই জানেন। এবার বলি রামায়ণের শেষ পর্বের কথা। প্রাণের ভাই লক্ষ্মণ তার কারণেই সরজু নদীতে আত্মহত্যা করেছে। তাই সেই পাপে রাম নিজেও সরজু নদীতে ডুবে আত্মহত্যা করলেন। মনের দুঃখে অমর হনুমান জঙ্গলে কাটিয়ে দিলেন আরো বহু বছর। পুরাণ বলে ক্রেতা যুগের হনুমানের খোঁজ পান দাপর যুগের আরেক পবন পুত্র ভীম। আগেই বলেছি হনুমান ক্ষেত্রজ পুত্র। ক্ষেত্রজ বলতে বোঝায় ক্ষত্রিয় স্বামী কোনো কারণে সন্তানের জন্মদানে অক্ষম হলে সুলক্ষণ ও সুবংশজাত ব্রাহ্মণকে দিয়ে স্ত্রীর সন্তান উৎপাদনের ব্যবস্থা ছিল। তাকেই বলা হয় ক্ষেত্রজ পুত্র। আবার দেবতারাও এ ব্যাপারে এগিয়ে আসতেন। এহেন হনুমানের বৃদ্ধ বয়সের কথা লিখেছিলেন পরশুরাম, অর্থাৎ রাজশেখর বসু। সেখানে বলা হয়েছে হনুমানের ইচ্ছে হয়েছিল পিতৃগণের পিণ্ডদান করার, কিন্তু অকৃতদার হলে তো তা সম্ভব নয়। তাই এক যোগ্যা হনুমতিকে বিয়ে করতে চান। সংসার প্রেম জাগে তার। বীর সেরা হনুমান সবকিছুতেই পটু হলেও প্রেমিকা নারীর সঙ্গে প্রণয় সুখ কি করে ভোগ করতে হয় তার জানা ছিল না। না হলে চিলিম্পার মতো হনুমন্তী পেয়েও তার বন্ধু সুজন সুগ্রীবের হাতে তুলে দেবেন কেন? এবার দেখি চলুন প্রসার ভারতীর প্রাক্তন প্রধান কর্তা জহর সরকার হনুমান প্রসঙ্গে কি বলেছেন। তিনি 2018 সালের 1 এপ্রিল বাংলার সর্বাধিক প্রচারিত এক পত্রিকার 4 পৃষ্ঠায় শান্তিতে বাঁচতে চাই নিবন্ধে লিখলেন, রামের ব্যাপারটা বরং সরকার সামলাক,
আমরা বরং হনুমানের দিকে একটু নজর দিই। আমরা জানতাম তার জন্ম চৈত্র পূর্ণিমায়, যদিও তামিল এবং মালয়ালিরা বলেন তার নাকি পৌষ মাসে জন্ম। একটা ব্যাপার পরিষ্কার জানা দরকার, হনুমান কি বায়ুপুত্র? ১৬০০ শতকে লেখা একনাথের ভাবার্থে রামায়ণে যেমনটি লেখা আছে, নাকি হনুমান চাল্লিশের কথাই ঠিক, তিনি শিবের ছেলে? এই প্রসঙ্গে সিন্ধু সভ্যতার রাম বা হনুমানের কোনো উল্লেখ নেই, বেদেও তাদের দেখা মেলে না। কোনো কোনো অত্যুৎসাহী পণ্ডিত ইন্দ্রের প্রিয় বাদর বৃক্ষকপিকে হনুমানের সঙ্গে তুলনা করতে চেয়েছেন বটে, কিন্তু দুজনের সাংস্কৃতিক ডিএনএতে মোটেই মিল ছিল না। রামের লঙ্কা অভিযানের কাহিনী এসেছে অনেক পরে। জহরবাবুর বক্তব্যে হনুমান দলিত ছিলেন তার একটা সূত্র মিলেছে। জহরবাবু লিখেছেন, প্রাক আর্য বা দ্রাবিড় সভ্যতা সংস্কৃতিতে রামের আরাধনার কোনো প্রচলন ছিল বলে জানা যায় না। বস্তুত দক্ষিণ ভারতে গত শতাব্দীর মাঝামাঝি উত্তর ভারত তথা ব্রাহ্মণ্যতন্ত্রের বিরুদ্ধে যে আন্দোলন হয়, তার নায়ক পেরিয়ার এবং তার অনুগামীরা প্রবল অভিযোগ করেছিলেন যে রামায়ণে দক্ষিণ ভারতের অপমান করা হয়েছে। ১৯ শতকের ভারতবিদ এডওয়ার্ড মুরের বক্তব্য, ভারতে একটি প্রচলিত ধারণা ছিল শ্রীলঙ্কার বানর এবং রাক্ষসরা বাস করে, তাই পুরোহিত কবিরা রামের অভিযানের কথা লেখার সময় মহাকাব্যে সেই জনপ্রিয় ধারণা ও বিশ্বাসের প্রতিফলন ঘটিয়েছেন। এইচ.সি. লাল আবার বলেন, ওরাও বা ভ্রাও জনজাতিকে বানর নাম দেওয়া হয়েছিল, যদিও অন্য অনেকের ক্ষেত্রে এটিকে যেন কোনো অস্ট্রিক বা নেগ্রিটো জনজাতির কথা বোঝায়। ওরাও সম্পর্কে জানা যাক। এই প্রসঙ্গে উল্লেখ করব ধীরেন্দ্রনাথ বাস্কে লিখিত পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ ২য় খণ্ড, পৃষ্ঠা ৯১। তিনি লিখেছেন, ওরাও শব্দের উৎপত্তি সম্বন্ধে শোনা যায় যে ওরাও রাবণের বংশধর বলে অভিহিত হতো, যা থেকে রাবণ বা ওরাও কথাটি এসেছে। পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ওরাওদের আদি পিতামাতা ভায়া ও ডাইন উডস বা পবিত্র রক্তে জন্মলাভ করায় তাদের বংশধর বা উরাগান ঠাকুর বা ওরাও নামে পরিচিত হয়। সেকালে তাদের ব্রাহ্মণের মতো সম্মান দেওয়া হতো এবং তারা পৈতে ধারণ করত, কিন্তু কোনো একটা সময় খাদ্যদ্রব্য বিচারে উদারতার পরিচয় না দেওয়ায় তারা অধঃপতিত হয় এবং উরাগণ ঠাকুর বাকের অধিকার হারিয়ে শুধু ওরাও নামে পরিচিত হয়। ধীরেন্দ্রনাথ বাস্কে ওরাওদের সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন, ওরাওদের আদিনিবাস সম্পর্কে খোঁজ নিলে দেখা যায় একসময় তারা পশ্চিম ভারতের গুজরাট, কঙ্কন ইত্যাদি স্থানে বাস করত। পরে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় তারা জীবিকার সন্ধানে উত্তর ভারতে আসে এবং বিহারের শাহাবাদ জেলায় বসবাস করতে শুরু করে। পুরাণ তথ্যে বলা আছে হনুমানের জন্ম অঞ্জনগাঁও পাহাড়ের গুহায়, যা এখন ঝাড়খণ্ডে। এখানকার মন্দিরের মূর্তি শিশু হনুমান মা অঞ্জনার কোলে, যেমন মাতা মেরির কোলে যিশু। ঝাড়খণ্ডীদের বিশ্বাস এখানে প্রাচীন প্রথা শিব পূজা। হনুমান জননী অঞ্জনা এখানকার পুকুরগুলিতে স্নান করে আলাদা আলাদা শিব মূর্তির পুজো করতেন। হনুমানের জন্মদিন নিয়ে যেমন বিতর্ক, তেমনই বিতর্ক হনুমানের জন্মস্থান নিয়েও। নাসিক জেলার ত্রিম্বাকেশ্বরে অঞ্জন একটি ছোট গ্রাম। গুমলা থেকে ১৮ কিলোমিটার দূরে সেখানে একটি মন্দির গড়ে উঠেছে হনুমানের জন্মস্থানকে ঘিরে। আবার বলা হয় কর্ণাটকে ঋষুক্ষ পর্বত, যা পম্পা নদীর তীরে হনুমানের জন্ম। বাল্মীকি রামায়ণের উত্তরকাণ্ডে বলা হয়েছে এখানেই হনুমানের মধ্যস্থতায় রাম লক্ষ্মণের সঙ্গে সুগ্রীবের দেখা হয়। গোবর্ণ, যা সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত, জায়গাটি আত্মালিঙ্গ শিবের নামে প্রসিদ্ধ। হনুমান কোন বর্ণের তাই নিয়ে বিতর্ক, জন্মদিন নিয়ে বিতর্ক, জন্মস্থান নিয়ে বিতর্ক, তদুপরি হনুমান অবিবাহিত কিনা তাই নিয়েও বিতর্ক। ঋষি পরাশর বলেছেন সূর্যকন্যাকে নাকি আপত্তি সত্ত্বেও বিয়ে করতে হনুমান বাধ্য হন গুরুদক্ষিণার ঋণ শোধ করতে। আবার রামায়ণের জৈন সংস্করণ পৌমাচারীয় বা পদ্মচরিত রচয়িতা বিমলাসুরী বলেছেন হনুমান মোটেই ব্রহ্মচারী নন, তিনি রাক্ষস খরদূষণের কন্যা অরঙ্গকুস্থমকে বিয়ে করেছিলেন। পরে রাবণও নাকি তার এক ভাগ্নির সঙ্গে হনুমানের বিয়ে দেন। হনুমান রাম ভক্ত, হিন্দু ধর্মে বিশ্বাসীরাও আবার হনুমান ভক্ত, কিন্তু সবচেয়ে বড় ভক্ত ডানপন্থী
বিজেপি, তাদের সহযোগী সংগঠন এবং সমাজবাদী রাজনৈতিক নেতারা। ভোটের বাজারে যখন ধর্ম ও জাত বড় ফ্যাক্টর, তখন হনুমান জাতে কি ছিলেন তাই নিয়ে নানা মুনির নানা মত। রাম মন্দির তৈরির আগে থেকেই শুরু হয়ে যায় হনুমানজিকে নিজেদের সম্প্রদায়ভুক্ত করার একটা প্রচেষ্টা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীজি বলেছিলেন হনুমান ছিলেন দলিত, আর যোগীজি উত্তরাঞ্চলের রাজপুত সন্তান। উত্তরপ্রদেশের রাজনৈতিক অঙ্কে দুজন উপমুখ্যমন্ত্রী, একজন উচ্চবর্ণের, একজন দলিত। সুতরাং নির্বাচনের আগেই বুঝেছিলেন দলিতদের হ্রাস বিজেপিতে আলগা হচ্ছে, তাই বোধহয় হনুমান প্রসঙ্গ টেনে হনুমানকে দলিত হিসেবে গুরুত্ব দিয়ে বসলেন। ব্যাস, সেই শুরু। এক শেয়ালের ডাকে যেমন হাজার শেয়াল ডেকে ওঠে, তেমনি এক এক করে হনুমানকে বলতে শুরু করলেন, তুমি আমাদেরই লোক। রাজস্থানে সে সময় বিধানসভার নির্বাচনের আগে জনসভায় যোগীজি হনুমানকে দলিত বলে বসেছিলেন, আর প্রতিবাদে ফেটে পড়েছিলেন ব্রাহ্মণ্যবাদীরা। মহান্ত রাধেশ্যাম তিওয়ারি বলেছিলেন হনুমানজি দলিত ছিলেন শাস্ত্রে কোথাও লেখা নেই। বিতর্কের ঝড়ে যোগীজির ওপর চটলেন দলের কাণ্ডারি অমিত শাহ পর্যন্ত। বললেন যোগী কি বলেছেন তার জবাব তিনি দেবেন। তবে রাজস্থানের বিজেপি নেতারা বোঝাতে চাইলেন যোগীজি দলিত অর্থে বনবাসী আদিবাসী বোঝাতে চেয়েছেন হনুমানকে। আইনি নোটিশ এলো হিন্দুত্ববাদী সংগঠন ব্রাহ্মণ ধর্মসভা থেকে। তাদের বক্তব্য, হনুমানজিকে দলিত বলে তাকে অপমান করা হয়েছে। তিনি ছিলেন পৈতেধারী অর্থাৎ ব্রাহ্মণ। যোগীজি তকমা হনুমানকে দেন ছত্তিশগড়ের নির্বাচনী জনসভায়। যোগীজিকে সমর্থন করে এরপর মুখ খোলেন বিজেপির দলিত সাংসদ সাবিত্রীবাই ফুলে। সাবিত্রীবাইয়ের বক্তব্য, হনুমান দলিত বলেই তাকে হেয় করতে হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদীরা হনুমানের লেজ জুড়ে দেন, মুখের বর্ণনা দেন বাঁদরের মতো। একবার উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদা দাবি করে বসেন হনুমান আদতে রামের দত্তক পুত্র এবং জাতিতে বৈশ্য। আরেক কাঠি ওপরে গিয়ে উত্তরপ্রদেশের আরেক বিজেপি নেতা ভুক্কাল নবাব বললেন হনুমান ছিলেন মুসলিম, কারণ মুসলিমদের নাম যেমন সোলেমান, ওসমান, তেমনি হনুমান। চুপ করে রইলেন না উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ হরিয়ম পান্ডে। তিনিও বিনীত আগরওয়ালকে সমর্থন করে হনুমানকে ব্রাহ্মণ বলেই রায় দিলেন। উত্তরপ্রদেশের আরেক মন্ত্রী ও প্রাক্তন ক্রিকেটার চেতন চৌহান বললেন হনুমান ছিলেন খেলোয়াড়, কুস্তির চ্যাম্পিয়ন তো তিনি। উত্তরপ্রদেশের আরেক বিজেপি মন্ত্রী ছিলেন চৌধুরী লক্ষ্মীনারায়ণ। তিনি ভাবলেন তারও তো কিছু বলা উচিত। তিনি বললেন হনুমান জাট ছিলেন। এরপর আরো দুই বিজেপি নেতা ও বিধায়ক রঘুরাজ সিংহ ও জ্ঞানদেব আহুজা বললেন হনুমান ঠাকুর ছিলেন ও পৃথিবীর প্রথম আদিবাসী নেতা ছিলেন হনুমান। এরপর মাঠে নামলেন উত্তরপ্রদেশ সমাজবাদী পার্টির নেতা শিবশঙ্কর যাদব। বললেন হনুমান যাদব ছিলেন। এগিয়ে এলেন বিহারের আরএলডি নেতা চৌধুরী সুনীল সিংহ। তিনি বললেন হনুমান ছিলেন কৃষকের বেটা। এই পর্যন্ত পড়ে দিগদর্শনের গ্রাহক ও দর্শক বন্ধুরা নিশ্চয়ই ভাবছেন অতুল প্রসাদ সেন বোধহয় এদের দেখেই লিখে গেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। সত্যিই তো, জাতের নামে বজ্জাতি করলেও একটা কথা ঠিক, হনুমানকে সবাই শ্রদ্ধা করেন। এতক্ষণ আপনারা যেটা জানার জন্য অপেক্ষা করছেন সে বিষয়ে একটু খুলে বলি। হনুমান কি বিবাহিত? তার কজন স্ত্রী? সন্তান ছিল কি? রাবণ কি তার সম্পর্কে শ্বশুর? একটি একটি করে প্রশ্নের উত্তর দিচ্ছি। রামায়ণে বর্ণিত হয়েছে হনুমানের নাকি ছিল 9টি দিব্য জ্ঞান। এর মধ্যে 5টি দিব্য জ্ঞান অর্পণ করেন সূর্যদেব, কিন্তু বাকি 4টি দিব্য জ্ঞান অর্পণে সমস্যা দেখা দেয়, কারণ ধর্মীয় আচারগত বিধান এটাই যে এই 4টি দিব্যজ্ঞান প্রাপ্তির জন্য প্রাপককে বিবাহিত হতে হবে। কিন্তু ব্রহ্মচর্যে সংকল্পবদ্ধ হনুমান কি করে বিয়ে করেন? মুশকিল আসান করেন স্বয়ং সূর্যদেব। বলেন হনুমান তার কন্যা শুভর্চলাকে বিয়ে করুক, সেও সন্ন্যাসিনী, গৃহস্থ জীবন সে গ্রহণ করবে না, ফলে যৌনতার সংকট নেই।
তাই হনুমান শুভচ্চলার বিয়ে হলো। ভারতে তেলেঙ্গানায় খাম্মা জেলায় একটি শুভচ্চলা দেবীর মন্দির আছে, যেখানে যুগল মূর্তিতে হনুমানও পূজিত হন। আবার মার্কেন্ডু পুরাণে শুভচ্চলাকে বলা হয়েছে সূর্যের স্ত্রী, হনুমান নাকি তাদের সন্তান। রামায়ণে প্রভাবিত হয়ে ভারতে এক লোক কাহিনীও আছে, যেখানে বলা হয়েছে জলের দেবতা বরুণদেবের সঙ্গে লঙ্কার রাবণের যুদ্ধ হয়। হনুমান পবনপুত্র, ফলে বরুণদেবের পক্ষ নেন। যুদ্ধে হনুমান নাকি রাবণ ও তার পুত্রদের বন্দী করেন। রাবণ নিজে বীর, তাই বীরের সম্মান করেন। হনুমানের শৌর্য বীর্যে মুগ্ধ হয়ে হনুমানের পরিচয় সংগ্রহ করে জানেন যে হনুমান শিবেরই অবতার। ফলে রাবণ সিদ্ধান্ত নেন খরদূষণের কন্যা ও তার ভগ্নী চন্দ্রাকরের কন্যা অনঙ্গ কুসুমের বিয়ে দেবেন। এক্ষেত্রেও নাকি হনুমান শিবভক্ত রাবণের অনুরোধ রক্ষা করেন এক শর্তে, রাবণের ভাগ্নিকেও ব্রহ্মচারিণী থাকতে হবে। আরেক কাহিনী বলছে রাবণের সঙ্গে যুদ্ধ জয়ের পর বরুণদেব তার কন্যা সত্যবতীর সঙ্গেও ব্রহ্মচারিণী থাকার শর্তেই বিয়ে দেন হনুমানের। এ তো গেল হনুমানের স্ত্রীদের কথা। এবার দেখা যাক হনুমানের সন্তান ছিল কিনা। এই প্রসঙ্গে চোখ রাখতে হবে আরেক লোককাহিনীতে। লেজের আগুনে লঙ্কা পুড়িয়ে ঘর্মাক্ত ক্লান্ত হনুমান তার লেজের আগুন নেভাতে সমুদ্রের জলে লেজটি ডোবান। তখন তার এক ফোঁটা ঘাম সমুদ্রে পড়ে। সেই ঘাম গলাধ্যকরণ করে এক মকর নামে মাছ ও কুমিরের আকৃতি মতো এক জীব। ফলে মকর গর্ভবতী হয়। ইতিমধ্যে রাবণের জেলেদের হাতে গর্ভবতী মকর ধরা পড়ে। জীবটির পেট কাটতেই এক বানর সুলভ শিশু বেরিয়ে আসে। রাবণ ভ্রাতা অহিরাবণ তাকে মানুষ করেন। বড় হয়ে পাতালরাজ অহিরাবণের দ্বাররক্ষকের দায়িত্ব পান সেই শিশু। নাম হয় মকরধ্বজ। অহিরাবণ ও মহিরাবণ যখন রাম লক্ষ্মণকে পাতালে বন্দি করেন দেবীর সামনে বলির জন্য, সেই কারাগৃহের প্রহরী ছিলেন এই মকরধ্বজ। হনুমান আসেন রাম লক্ষ্মণকে মুক্ত করতে। পিতা পুত্রের মিলন হয়। হনুমান পুত্রকে সত্যের পথে থাকার পরামর্শ দিয়ে রাম লক্ষ্মণকে মুক্ত করে ফিরে যান। অর্থাৎ হনুমান পুত্রকে স্বীকার করে নেন। এসব তথ্য বাল্মীকি রামায়ণে না থাকলেও কৃত্তিবাসী রামায়ণে আছে, তুলসীদাসী রামায়ণেও আছে। সুতরাং রামচন্দ্রের জীবনের বহু বিতর্কের মতো হনুমানের চরিত্র বহু বিতর্কে ভরা। হনুমানজির ভক্তরা জীবনের মঙ্গল কামনায় হনুমান আরাধনা করেন বিশেষ দিনে। সেই দিনটি হনুমান জয়ন্তী। আমাদের প্রধানমন্ত্রী মোদিজি আমেরিকার রাষ্ট্রপতি ওবামাকেও নাকি এক হনুমান মূর্তি ও হনুমান চাল্লিসা দিয়েছিলেন। তুলসীদাস শুধু রামায়ণ নয়, তার অন্যতম রচনা হনুমান চালিসা। সময়টা 1575। হনুমানের রামবন্দনাকেই অবলম্বন করে রাম ও হনুমান ভক্তরা এই জপ পাঠ করেন। এবারকার হনুমান জয়ন্তীতেও ভক্তরা পাঠ করবেন সেই হনুমান চালিসা। হনুমান জয়ন্তীর প্রাক্কালে দিগদর্শনের এই পর্বটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই মন্তব্য করে জানাবেন। ভালো লাগলে লাইক দেবেন, অন্যকে শেয়ার করবেন। রংহীন সংবাদ ও অজানা তথ্য জানতে দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, দশের পাশে, দেশের সাথে।